আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি তোমাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুরু করছে ক্লাস। আমরা প্রাণীর পরিচিতি দ্বিতীয় অধ্যায়ে পড়ছি। প্রথম প্রাণীটা হলো হাইড্রা। আর হাইড্রার আজকে লেকচারের বিষয় হলো হাইড্রার প্রজনন। তো প্রজনন আসলে প্রজননকে আমরা জননও বলতে পারি। প্রজনন বা জনন কাকে বলে? নতুন জননক্ষম বংশধর সৃষ্টির প্রক্রিয়াকে জনন বা প্রজনন বলা হয়। হাইড্রা এই প্রাণীটা আসলে দুই ধরনের প্রজনন সম্পন্ন করে। একটা হলো অযৌন প্রজনন আর একটা হলো যৌন প্রজনন। তো আমরা প্রথমেই অযৌন প্রজনন সম্পর্কে জানবো, তারপরে জানবো যৌন প্রজনন সম্পর্কে। তো হাইড্রা দুই ভাবে অযৌন জনন সম্পন্ন করে। এর মধ্যে এক নম্বর হলো মুকুলোদ্গম আর দুই নম্বর হলো বিভাজন। মুকুলোদ্গম, মুকুলোদ্গমের ইংলিশ নামটা হলো বাডিং। মুকুলোদ্গম এই এই অযৌন জননের প্রক্রিয়াটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। হাইড্রা যদি তার প্রজনন কাজ সম্পন্ন করে, সেক্ষেত্রে তারা সর্বপ্রথম মুকুলোদ্গমকে বেছে নেয়, কারণ মুকুলোদ্গমের মাধ্যমে প্রজনন তাদের হলো স্বাভাবিক জনন প্রক্রিয়া। বছরের সব ঋতুতেই এই প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে, তবে গ্রীষ্মকালে যখন পরিবেশে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকে তখন মুকুলোদ্গম প্রক্রিয়া বেশি ঘটায়। নিচে আমরা মুকুলোদ্গম প্রক্রিয়ার যে পর্যায়ক্রমিক ধাপগুলো সেগুলো আমরা এখন জানবো। আচ্ছা, আমরা এই ছবি দেখেই বলি, পরে আমরা স্লাইড, যদি ছবি দেখে না বুঝতে পারি পরে স্লাইড করবো। তাহলে এটা হলো হাইড্রা। হ্যাঁ, হাইড্রার এই দেহ প্রাচীরের সবচেয়ে বাইরের স্তর হলো এপিডার্মিস। সবচেয়ে বাইরের স্তরে থাকে এপিডার্মিস, আর এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, তাহলে বহিত্বক বা এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়, আর বিভাজিত হয়ে একটা স্ফীত অংশ তৈরি করে দেহের বহির্ভাগে। এই স্ফীত অংশকে আমরা বলবো মুকুল। এই স্ফীত অংশের সাথে স্ফীত অংশটা হলো মুকুল। এই মুকুল অংশটি মাতৃহাইড্রার যে সিলেন্টেরন, সেই সিলেন্টেরনের সাথে মুকুলের সংযোগ থাকে, অর্থাৎ মাতৃহাইড্রার সিলেন্টেরন মুকুল অংশ পর্যন্ত প্রসারিত থাকে, যার ফলে মাতৃহাইড্রা থেকে পুষ্টি মুকুল অংশটি পেয়ে থাকে। সিলেন্টেরনের মাধ্যমে মুকুল মাতৃহাইড্রা থেকে পুষ্টি পায়। এভাবে পুষ্টি পেয়ে ধীরে ধীরে মুকুলটি বড় হতে থাকে। প্রথমে এদের দেহপ্রাচীরের এপিডার্মিস, মেসোগ্লিয়া, এন্ডোডার্মিস তৈরি করে। দেন আরো পুষ্টি পেয়ে যখন আরো বড় হয় তখন দেহের শীর্ষভাগে তৈরি করবে মুখ, কর্ষিকা ও হাইপোস্টোম। এভাবে যখন আস্তে আস্তে মুকুলটা বড় হয় তখন সেটাকে আমরা বলবো পরিণত মুকুল। এরকম পরিণত মুকুল যখন তৈরি হয়ে যায় তখন পরিণত মুকুল এবং মাতৃহাইড্রার সংযোগস্থলে একটা খাঁজ তৈরি হয়। এই খাঁজটা হলো দেখতে অনেকটা বৃত্তাকার। এই খাঁজটা যত বেশি গভীরে প্রবেশ করতে থাকবে তত বেশি দেখা যাবে যে আহ মাতৃহাইড্রা থেকে পরিণত মুকুল অংশটি বিচ্ছিন্ন হওয়া শুরু করবে। শেষের দিকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মাতৃহাইড্রা থেকে পরিণত মুকুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং
পরিণত মুকুলের যে অংশটা মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হয় সেখানে পাদচাকতি তৈরি হয়, পাদচাকতি বা পদতল তৈরি হয়। এইভাবে পরিণত মুকুল শিশু হাইড্রায় রূপান্তর হয় এবং মাতৃহাইড্রার যেখানে পরিণত মুকুলটা লেগেছিল সেখানেও ইন্টারস্টিশিয়াল কোষ ক্ষতপূরণ করণের মাধ্যমে সেটা ভালো করে দেয়। আচ্ছা, এবার আমরা তাহলে স্লাইডটা পড়তেছি, যদি আমরা অলরেডি বলে ফেলেছি। তাহলে প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্যাংশ বা নিম্নাংশের কোন স্থানের এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি হয়। এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ফাঁপা নলাকার মুকুলে পরিণত হয়। এই মুকুল অংশে এপিডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোডার্মিস উৎপন্ন হয়। মাতৃহাইড্রা সিলেন্টেরন মুকুলের কেন্দ্রে প্রসারিত হয়। মুকুলটি মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বৃদ্ধি লাভ করে এবং শীর্ষ প্রান্তে মুখছিদ্র, হাইপোস্টোম ও কোষিকা গঠন করে। এই সময় মাতৃহাইড্রা ও মুকুলের সংযোগস্থলে একটা বৃত্তাকার খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজটি ক্রমে গভীর হয়ে মুকুল তথা অপত্য হাইড্রাকে মাতৃহাইড্রা থেকে আলাদা করে ফেলে। অপত্য হাইড্রা বিচ্ছিন্ন হওয়ার প্রান্তে পদতল বা পাদচাকতি গঠিত হয়। শিশু হাইড্রাটি কিছুক্ষণ বিচরণের পর নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংলগ্ন হয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে। তাহলে আমরা মুকুল স্যার, অংশটা, হ্যাঁ বলো। যে আগের স্লাইডে যাবে হ্যাঁ, ছবি স্লাইডে। না স্যার, ওই লেখা। আচ্ছা আচ্ছা বলো। স্যার ওখানে হচ্ছে 2 নম্বর যে বললো যে মাতৃহাইড্রার সিলেন্টেরন মুকুলের কেন্দ্রে প্রসারিত হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ তাহলে কি সিলেন্টেরন মানে ওই যে ফাঁকা জায়গাটা ওটা খালি কেন্দ্র পর্যন্তই থাকবে? মানে ওই যে তাদের যে দেহখণ্ড ওখানে উপরের দিকে যাবে না, কাণ্ড দেহের উপরের দিকে? আচ্ছা, আমি আমি তোমাকে ওই সিলিন্ডারের ওটা একটু ছবি আঁকিয়ে দেখানোর চেষ্টা করি। স্যার মুকুল তো আমরা গাছের ক্ষেত্রে বললাম, উদ্ভিদের না, ক্ষেত্রে, হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রেও কিন্তু। ওই মুকুল আর এই মুকুল আলাদা। হ্যাঁ, ওই মুকুল আর এই মুকুল আলাদা। আচ্ছা, আমি তোমাকে একটু ছবি আঁকিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা মনে করো মুখ, আহ, কালিটা চেঞ্জ করি। তাহলে এটা মনে করো যে মুখ, এই যে এটা লাল অংশটা মনে করো মুখ। জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে মনে করো যে সিলিন্ডারটা তৈরি হয়, এই যে এটা হলো সিলিন্ডার, এটা মনে করো যে সিলিন্ডার। এখান দিয়ে এরকম সিলিন্ডার চলে আসে এবং এটা এখানে এরকম প্রসারিত থাকবে, এরকম প্রসারিত থাকবে। আর সিলিন্ডারের কিছু অংশ এরকম কোর্সিকার মধ্যে দিয়েও থাকে। সিলিন্ডারের কিছু অংশ এরকম কোর্সিকা, প্রত্যেকটা সিলেন্টেরন তো ওই যে ফাঁকা জায়গাটাকেই তো হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছে। হ্যাঁ, ফাঁকা জায়গাটাই হলো সিলিন্ডার। স্যার এখন তো কেন্দ্র পর্যন্ত বলা যে হ্যাঁ, মুকুল। সিলেন্টেরনটি মুকুলের কেন্দ্র পর্যন্ত হ্যাঁ, মুকুল, এই প্রসারিত। মুকুলটা আছে না, মুকুলের কেন্দ্র মানে এটা হলো মনে করো যে এই পর্যন্ত, এই মুকুলের শীর্ষভাগে তৈরি হবে কি, এই যে এখানে মনে করো যে, হ্যাঁ এটা মনে করো যে সিলিন্ডার। তাহলে মুকুলের কেন্দ্র মানে এটা, এই যে মুখ পর্যন্ত, এই মুকুলের মুখ পর্যন্ত থাকবে। যখন মুখ তৈরি হয়ে যাবে, যখন মুখ তৈরি হবে না তখন বলবো কেন্দ্র। আর যখন মুখ তৈরি হয়ে যাবে মুকুলের, হ্যাঁ পরিণত মুকুলের মুখ তৈরি হয়ে যাবে, তখন এটা মুখ পর্যন্তই প্রসারিত থাকবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা আমরা এবার হলো একটা অ্যানিমেশন দেখবো। এই অ্যানিমেশনটা দেখলে আমরা বুঝতে পারবো আরো ভালো। এটা হলো একটা হাইড্রা, হ্যাঁ উপরে কোর্সিকা, তারপর হলো এটা হলো হাইপোস্টোম, এটা দেহকাণ্ড, এটা পাদচাকতি। আর হাইপোস্টোমের শীর্ষভাগের মধ্যভাগে আমরা বলেছিলাম হাইড্রার মধ্যভাগের শীর্ষ প্রান্তে মুখছিদ্র থাকবে। দেখো একটু উঁচু হয়ে মুখছিদ্র আছে, দিস ইজ মুখছিদ্র, এই যে এটা মুখছিদ্র, এটা হলো কোর্সিকা, আর এই অংশটা হলো হাইপোস্টোম। এখন এই দেহের নিম্নাংশে এরকম আমরা ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হতে দেখছি এবং একটা স্ফীত অংশ তৈরি করছি যার নাম বার্ড বা মুকুল। এই যে এটা হলো মুকুল। যখন মুকুল তৈরি হয়ে যায় সিলেন্ট্রন থেকে, এরা পুষ্টি পায়, যার ফলে এদের দেহ প্রাচীর তৈরি হয়। পরবর্তীতে মুখ, মুখের চারপাশে তৈরি হবে হাইপোস্টোম ও কোর্সিকা। হাইপোস্টোম তৈরি হয়ে গেছে, এবার কোর্সিকা তৈরি হচ্ছে। হ্যাঁ, মাতৃহাইড্রা থেকে সিলেন্ট্রনের মাধ্যমে এটা পুষ্টি
পেতে পেতে আছে, যার ফলে এই পরিণত মুকুল তৈরি হলো এবং মাতৃ হাইড্রা এবং অপত্য হাইড্রার মাঝে একটা বৃত্তাকার খাঁজ তৈরির মাধ্যমে পরিণত মুকুল বা শিশু হাইড্রা বিচ্ছিন্ন হয়ে গেল। তাহলে এটা বুঝতে পারলা ছবিটা? জি স্যার। তাহলে আমরা মুকুল অংশ বুঝতে পারলাম। এবার আমরা আসবো বিভাজন। বিভাজনে একটা কথা বলা হয়েছে যে হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। এটার ব্যাখ্যা আমি একটু পরে দিছি। বিভাজন দুই প্রকার, একটা অনুদৈর্ঘ্য বিভাজন আর এটা হলো অনুপ্রস্থ বিভাজন। এটা হলো হাইড্রা। তাহলে হাইড্রার এইখান থেকে এই অংশটা আমরা একটা ই করি, ছবি নিই, কি বলে একটা এরো চিহ্ন নিই। তাহলে আমরা এখানে কি বলবো যে এর অনুদৈর্ঘ্য বলতে কোনটা বোঝায়? অনুদৈর্ঘ্য বলতে এটা এই প্রান্ত বরাবর এটাকে আমরা ভার্টিক্যালি। বলবো, হ্যাঁ এটাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য। আর এই যে অ্যারো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে, এরকম যদি আমরা বলি সেটা হলো ট্রান্সভার্স বা হরিজন্টাল। অনুপ্রস্থ। ঠিক আছে, উপরেরটা হলো লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য, আর এই আড়াআড়িটাকে বলবো আমরা ট্রান্সভার্স বা অনুপ্রস্থ। তাহলে আমরা বলতেছি অনুদৈর্ঘ্য বিভাজন। কোন কারণে হাইড্রার দেহ লম্বালম্বি ভাবে একাধিক অংশে খণ্ডিত হলে প্রতিটি খণ্ড হতে পুনরুৎপত্তি প্রক্রিয়ায় নতুন হাইড্রার জন্ম হয়। ধরে নাও হাইড্রার এই দেহের দুইটা অংশ হয়ে গেছে অনুদৈর্ঘ্য ভাবে, যার ফলে এদের দেহের দুইটা ডান অংশ আর একটা হলো বাম অংশ হয়ে গেছে। তো ডান অংশের যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে পুনরায় বাম অংশ তৈরি করতে পারবে। আবার বাম অংশের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে তারা পুনরায় বিভাজিত হয়ে দেহের ডান অংশ তৈরির মাধ্যমে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি করতে পারে। তো এই বিভাজনটা হঠাৎ করে হতে পারে, কারণ কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টালি বা দুর্ঘটনাবশত যদি হাইড্রা এরকম তার দেহের মাঝখান বরাবর এক বা একাধিক অংশে ভাগ হয়ে যায়, তাহলে প্রতিটি অংশই এরকম ইন্টারস্টিশিয়াল কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি করার ক্ষমতা রাখে। তবে হাইড্রার যে বিচ্ছিন্ন অংশ, সেই বিচ্ছিন্ন অংশ অবশ্যই কি থাকতে হবে? দেহ প্রাচীরের যে তিনটা অংশ, অর্থাৎ এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং এন্ডোডার্মিস থাকতে হবে। এই তিনটা অংশ যদি না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সে বিভাজিত হতে পারবে না। অনুদৈর্ঘ্য বিভাজন বুঝে মানে কি? স্যার হ্যাঁ বলো। লাস্টের কথাটা কি বললেন? আমি বললাম মনে করো যে এমন ভাবে কাটতে হবে যে তিনটা স্তরই হচ্ছে কাটা হবে এরকম? তিনটা স্তর না, মনে করো যে অনুদৈর্ঘ্য বিভাজন আমি করেছি, হ্যাঁ ধরে নাও অনুদৈর্ঘ্য বিভাজন আমি এখানে একের অধিক করেছি, হয়তো আমি 5টা ভাগে ভাগ করেছি। হ্যাঁ, দেহের লম্বালম্বি অক্ষ বরাবর আমি 5 ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা অংশই নতুন হাইড্রা তৈরি করার ক্ষমতা রাখে। এখন দেখা গেল 5টার মধ্যে একটার মধ্যে আমি দেখেছি যে এমন ভাবে আমার কাটা হয়েছে যে তার দেখা গেল যে এপিডার্মিস অংশটা আসে নাই। হ্যাঁ, তার এপিডার্মিস অংশটা আসে নাই। তো সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু এপিডার্মিস আসে নাই, তাহলে সে কিন্তু আর বিভাজিত হতে পারবে না। মানে এপিডার্মিসও থাকতে হবে, মেসোগ্লিয়াও থাকতে হবে, এন্ডোডার্মিসও থাকতে হবে। তাহলে এই মানে দেহ প্রাচীরের যে অংশগুলো আছে, এই দেহ প্রাচীরের সব অংশই বিদ্যমান থাকতে হবে, তাহলে তারা বিভাজিত হয়ে নতুন হাইড্রা তৈরি করতে পারবে। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। এবার বলছি আমরা অনুপ্রস্থ বিভাজন। অনুপ্রস্থ মানে কি? আড়াআড়ি, হ্যাঁ, হাইড্রার দেহটা যদি এভাবে মাঝখান বরাবর যদি আমরা একের অধিক ভাগে ভাগ করে দিই এবং প্রত্যেকটা ভাগই আবার কি করবে যে তার ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে নতুন হাইড্রা তৈরি করার ক্ষমতা রাখবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে হাইড্রা নতুন হাইড্রায় পরিণত হতে পারে। আর এই জন্য আমরা বলবো হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই। হাইড্রা যদি এরকম ভাবে আমরা কেটে ফেলি বা সে যদি দুর্ঘটনাবশত বিচ্ছিন্ন হয়ে অনেকগুলো টুকরায় পরিণত হয়, তাহলে প্রত্যেকটা টুকরা বা প্রত্যেকটা খণ্ডই নতুন হাইড্রা তৈরি করার ক্ষমতা রাখবে। এবার আসবো আমরা যৌন প্রজনন। স্যার, হ্যাঁ বলো। স্বাভাবিক মৃত্যু তো নেই। হ্যাঁ, স্বাভাবিক মৃত্যু তো নেই, এটা বুঝলাম। তাহলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যু তো আছে, মনে করো যে স্বাভাবিক মৃত্যু মানে তার তো একটা স্যার প্রত্যেকটা পুড়ায় ফেললে কি থাকবে? না, প্রত্যেকটা প্রাণীরই তো একটা মনে করো আয়ুষ্কাল আছে। হ্যাঁ, সে ওই আয়ুষ্কাল পর্যন্ত সে বাঁচবে। হ্যাঁ, ওই আয়ুষ্কাল পর্যন্ত বাঁচবে, কিন্তু মনে করো যে অ্যাক্সিডেন্ট, আমরা যেমন মানুষ যেমন অনেক সময় অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা মারা যাচ্ছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলে বরঞ্চ আরো ভালো,
হ্যাঁ, একটা হাইড্রা থেকে অনেকগুলো হাইড্রা হয়ে যেতে পারে। হ্যাঁ, বা দুর্ঘটনাবশত যদি সে বিচ্ছিন্ন টুকরায় টুকরায়ও পরিণত হয়, তাহলে সে কিন্তু আবার হাইড্রায় পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে স্যার স্বাভাবিক। আগুনে পুড়ায় ফেললে কি হবে? আগুনে পুড়ায় ফেললে, আগুনে পুড়ায় ফেললে এটা মারা আমার যাবে। জানা নাই এখন। আগুনে তাই পুড়ায় যাবে। ফেললে কি হবে? আগুনে পুড়ায় ফেললে তো মনে হয় মরেই যেতে পারে, জানি না আমি এটা আসলে। তো আমি জানতে পারলে জানাবো। স্যার, হ্যাঁ বলো। হাইড্রাকে যদি ব্লেন্ডার মেশিনে দেই, অনেকগুলো হাইড্রা। হ্যাঁ, বা না, সেই ক্ষেত্রে যদি ওই প্রত্যেকটা টুকরায়, হ্যাঁ প্রত্যেকটা টুকরায় যদি ওই দেহ প্রাচীরের অংশ থাকে, তাহলে দেখবা যে তোমার টুকরা করে কোনো লাভ হয় না, আরো হাইড্রা হয়ে গেছে। বুঝতে পেরেছো? ব্লেন্ডার মেশিন মরে যাবে। আচ্ছা, তো এখন আমরা আসবো যৌন প্রজনন। তো যৌন জনন আমরা কাকে বলি? যে নিষেকের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার মাধ্যমে জাইগোট সৃষ্টি হয়, এবং জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে দুটি পরিণত জননকোষ অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর একই ভবন হয়। একে আমরা তাহলে যৌন জনন বলবো। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় সেটাকে আমরা যৌন জনন বলতেছি। তো হাইড্রার যৌন জনন ভালোভাবে বোঝার জন্য আমরা একে তিন ভাগে ভাগ করব। প্রথমটা হলো গ্যামেটোজেনেসিস, 2 নম্বরটা হলো নিষেক, 3 নম্বর হলো পরিস্ফুটন। তো আমরা এখন গ্যামেটোজেনেসিসে যাই। গ্যামেটোজেনেসিস এটা আসলে দুইটা শব্দের মিলন। প্রথম ওয়ার্ড গ্যামেট মানে জনন কোষ, আর জেনেসিস মানে হলো উৎপত্তি। তাহলে যে প্রক্রিয়ায় জনন কোষ উৎপন্ন হয় তাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস। তো এই গ্যামেটোজেনেসিসে জনন কোষ কে তৈরি করে? ওই যে একটা বিশেষ ক্ষমতাধর কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর ও বিভাজিত হয়ে জনন কোষ গঠন করার প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গ্যামেটোজেনেসিস আবার দুই ধরনের। প্রথমটা হলো স্পার্মাটোজেনেসিস, আর এটা হলো ওওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস কাকে বলা হয়? হ্যাঁ, যে প্রক্রিয়ায় হাইড্রার শুক্রাশয় থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাকে আমরা বলবো স্পার্মাটোজেনেসিস। তাহলে হাইপোস্টোমের কাছাকাছি এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে ত্রিকোণাকার বা মোচাকার শুক্রাশয় গঠন করে, যেটা তো আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম হাইড্রার বাহ্যিক গঠন পড়ানোর সময়। তাহলে শুক্রাশয়ের আকৃতি কেমন ছিল? ত্রিকোণাকার অথবা মোচাকার, এবং একাধিক ছিল। শুক্রাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয় এবং উৎপন্ন করে শুক্রাণু স্যার মাতৃকোষ। শুক্রাশয় একাধিক গঠিত হবে? ইয়েস, হাইড্রার শুক্রাশয় একাধিক, কিন্তু ডিম্বাশয় একটি। একটি অথবা কোনো কোনো ক্ষেত্রে দুইটি হতে পারে, একটি বা দুইটির বেশি নয়, কিন্তু শুক্রাশয় অনেকগুলো তৈরি হয়। তাহলে শুক্রাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয়ে ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ গঠন করে। শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়া গঠন করে, এবং প্রতিটি স্পার্মাটোগোনিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ডিপ্লয়েড স্পার্মাটোসাইট তৈরি করে। তাহলে আমরা শুক্রাশয়ের ভিতরে 3 ধরনের কোষ দেখতে পাচ্ছি, এবং এই 3 ধরনের কোষই হলো ডিপ্লয়েড। প্রথমটা ছিল শুক্রাণু মাতৃকোষ, এর বিভাজনের ফলে উৎপন্ন হলো ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়া। ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়ার মাইটোসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন হলো ডিপ্লয়েড স্পার্মাটোসাইট। পরবর্তীতে প্রতিটি স্পার্মাটোসাইট মায়োসিস বিভাজনে বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড গঠন করে। স্পার্মাটিড গুলো হবে গোলাকার এবং নিশ্চল। নিশ্চল স্পার্মাটিড রূপান্তর হয়ে সচল শুক্রাণু গঠন করে। পরিপক্ক শুক্রাণু শুক্রাশয়ের শীর্ষ দেশের নিপিলকে বিদীর্ণ করে ঝাঁকে ঝাঁকে বাইরে এসে পানিতে সাঁতার কাটে। 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে শুক্রাণুগুলো মারা যায়, এবং একটা শুক্রাশয় থেকে অনেকগুলো শুক্রাণু তৈরি হতে পারে। আমরা এবার ফিগারটা দেখতে পাচ্ছি, এটা হলো স্পার্মাটোজেনেসিস সৃষ্টির প্রক্রিয়া। সবাই এটা দেখো যে এটা হলো, আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে সিলেন্ট্রন বলে একটা কথা লেখা আছে। সিলেন্ট্রনটা হলো তার দেহের গহ্বর, আর এখানে একটা আমরা এই অংশে আমরা এখানে দেখতে পাবো এই জায়গায়। আমরা ছবিটা আঁকাই এখানে এখানে। এই 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 অংশটাই এই অংশটাই তোমার, এই অংশটাই হবে হলো এই অন্তত্বকের কোষগুলো এখানে বিন্যস্ত থাকবে এই জায়গায়। অন্তত্বকের কোষগুলো এই জায়গায় বিন্যস্ত থাকবে। তারপরে হলো মাঝের লেয়ারটা হলো মেসোগ্লিয়া, আর বাইরের লেয়ারটা হলো বহিত্বক। তাহলে আমরা তোমাদের কি বলেছিলাম যে হাইড্রার হাইপোস্টোমের ঠিক নিচে বা দেহকাণ্ডের উপরের দিকে বহিত্বকে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে শুক্রাশয় গঠন করে। আর শুক্রাশয়ের ভিতরে
আহ, কিছু কোষ রূপান্তর হয়, ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তর হয় এবং তৈরি করে শুক্রাণু মাতৃকোষ। তাহলে আমরা যে প্রথম যে স্যার সারির যে, ভেতরের দিকে কি গ্যাস্ট্রোডার্মিস? হ্যাঁ ভিতরের দিকে আমরা যে লাল অংশটা দেখালাম ওটা হলো গ্যাস্ট্রোডার্মিসের স্তর থাকবে। এই যে, আর স্যার ভেতরে ঝিল্লির মতো ওটার ভেতরে থাকে কোনটা মেসোগ্লিয়া? কোনটা? দুটা অর্ধবৃত্তীয় যে দুইটা টান মানে রেখা দিয়ে হয়েছে, ওটার হ্যাঁ, ভিতরে মেসোগ্লিয়া থাকে? এই যে কালো অংশটা ধরে নাও, কালো কালো দুই কালো অংশের মাঝে যে অংশটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে দুইটা কালো রেখা দেওয়া আছে না, জি স্যার। এই কালো রেখার মাঝের অংশটা ধরে নাও এটা মেসোগ্লিয়া। আর ভিতরের যে কালো অংশ ওর নিচে আছে অন্তঃত্বকের কোষগুলো। ওকে, আর জি স্যার। বাইরের কালোর বাইরের দিকে আছে বহিঃত্বকের কোষ। তো বহিঃত্বকের কোষের ইন্টারস্টিশিয়াল কোষগুলোই মূলত শুক্রাশয় তৈরি করে। আমরা শুক্রাশয়ের ভিতরে কি বললাম, কিছু ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে যারা রূপান্তর হয়ে শুক্রাণু মাতৃকোষ তৈরি করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সারির যে কোষগুলো এগুলো ধরে নাও শুক্রাণু মাতৃকোষ। এই শুক্রাণু মাতৃকোষগুলো বিভাজিত হবে। দ্বিতীয় সারির যে কোষগুলো সেগুলোকে ধরে নাও এগুলো হলো স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া আবার বিভাজিত হবে হয়ে তৃতীয় সারিতে আমরা যে কোষগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো স্পার্মাটোসাইট। এখানে লেবেলিং করা আছে তৃতীয় সারির কোষগুলো স্পার্মাটোসাইট। তাহলে এগুলো হলো ডিপ্লয়েড। তাহলে শুক্রাণু মাতৃকোষ ডিপ্লয়েড, তারপর স্পার্মাটোগোনিয়াম ডিপ্লয়েড, স্পার্মাটোসাইট ডিপ্লয়েড। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতিটি স্পার্মাটোসাইট মাসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে অপেক্ষাকৃত ছোট এবং গোলাকার যে কোষগুলো দেখতে পাচ্ছি অনেকগুলো, এগুলো হলো স্পার্মাটিড, নিশ্চল। এরা হলো নিশ্চল এবং গোলাকার। এই নিশ্চল স্পার্মাটিড গুলো পরবর্তীতে রূপান্তর হয় হয়ে শুক্রাণুতে পরিণত হয়। এই যে আমরা প্রান্তীয় দিকে দেখতে পাচ্ছি শুক্রাণু। শুক্রাণু তিনটা অংশ, এই যে প্রথমে হবে মস্তক, মধ্যখণ্ড, শেষে সুতার মতো লেজ। তাহলে এই পরিপক্ক শুক্রাণু, স্যার স্পার্মাটোগোনিয়া আর স্পার্মাটোসাইট এই দুটাকে দেখতে তো একই রকম। হ্যাঁ দেখতে একই রকম, কিন্তু যখনই বিভাজিত হচ্ছে তখন কোষগুলোর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে প্রথম সারির যে কোষগুলো সেগুলো হলো কি বলেছিলাম, সেগুলো হলো শুক্রাণু মাতৃকোষ। স্পার্মাটোগোনিয়া। শুক্রাণু মাতৃকোষ, এই যে প্রথম সারির যে কোষগুলো সেগুলো ধরে নাও শুক্রাণু মাতৃকোষ। দ্বিতীয় সারির কোষগুলো কি বলেছিলাম, স্পার্মাটোগোনিয়া। গোনিয়া। হ্যাঁ, তাহলে শুক্রাণু মাতৃকোষের বিভাজন এগুলো হলো স্পার্মাটোগোনিয়াম। স্পার্মাটোগোনিয়ামের বিভাজন হলো স্পার্মাটোসাইট। তাহলে শুক্রাণু মাতৃকোষ, স্পার্মাটোগোনিয়াম এবং স্পার্মাটোসাইট এগুলো দেখতে অনেকটা একই রকম, খালি একটার বিভাজনের ফলে আরেকটা তৈরি হচ্ছে। আর স্পার্মাটোসাইট স্যার থেকে, তাহলে এখানে লেভেলিং মনে হয় ভুল দেওয়া আছে, না কারণ লেবেলিং শুধু স্যার স্পার্মাটোসাইট ওই যে দেওয়া আছে। না ও গোনিয়াও তো আচ্ছা, দেওয়া আছে, এখানে স্পার্মাটোগোনিয়াম দেওয়া আছে। মাত্রে শুক্রাণু। হ্যাঁ, না লেবেলিং ঠিকই আছে। হয়তো ওই গাজী আজমল স্যার ওই শুক্রাণু মাতৃকোষের মানে কোনো দেন নাই। আমি এটা ধরে নিলাম যে এখানে আসলে প্রথমে শুক্রাণু মাতৃকোষই থাকবে। আমি প্রথম সারিটা শুক্রাণু মাতৃকোষ ধরে নিয়েছি, দ্বিতীয় সারিটা বলেছি স্পার্মাটোগোনিয়া। হ্যাঁ, কিন্তু এখানে ওই গাজী আজমল স্যার যে যে বইটা লিখেছেন, তার এটা লেখা নাই যে শুক্রাণু মাতৃকোষে তারা ধরে নাই, তারা স্পার্মাটোগোনিয়া থেকে ধরেছে। কিন্তু এই স্পার্মাটোগোনিয়াম কার সৃষ্টি, স্পার্মাটোগোনিয়াম সৃষ্টি হলো শুক্রাণু মাতৃকোষ থেকে। ওকে, তাহলে এখানে লেবেলিং করলে জি স্যার। হবে আর না করলেও হবে, অসুবিধা নেই। তোমরা লেবেলিং করলেও করতে পারো। প্রথম প্রথম লাইনেটা তুমি দিতে পারো শুক্রাণু মাতৃকোষ, দ্বিতীয় লাইনটা স্পার্মাটোগোনিয়া দিতে পারো, বা এই যেভাবে আছে এভাবে লিখেও লিখতে পারো, অসুবিধা নেই। কারণ আমরা বর্ণনাতে তো ওইভাবে বলে দিচ্ছি, আমরা বর্ণনা এইভাবে বলে দিলাম না যে শুক্রাণু মাতৃকোষ গঠন করে, শুক্রাণু মাতৃকোষ বিভাজিত হয়ে স্পার্মাটোগোনিয়া গঠন করে। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম শুক্রাণু, শেষে আমরা কি পেলাম, শুক্রাণু। শুক্রাণুগুলো কোথায় অবস্থান করছে, নিপল নামক অংশের ওখানে। পরিপক্ক শুক্রাণু যখন হয়ে যায় তখন নিপিল অংশে একটা চাপ প্রদর্শন করে, যার ফলে নিপিল অংশটা ফেটে যায়। আর শুক্রাণুগুলো তখন বাইরের পানিতে মুক্ত হয়। পানিতে এরা মাত্র 48 ঘন্টা জীবিত থাকে। এর মধ্যে তারা যদি ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম না হয় তাহলে হাইড্রাস শুক্রাণুগুলো মারা যায়। তাহলে আমরা স্পার্মাটো জিনিসের সবাই বুঝতে পারলাম। জি স্যার। এবার আসবো ওজেনেসিস। তাহলে হাইড্রার ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা ওজেনেসিস বলবো। দেহের নিম্নাংশের এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ বারবার বিভাজিত হয়ে ডিম্বাশয়ে প্রকাশ ঘটায়।
ডিম্বাশয়ের ভিতরের কোষগুলো রূপান্তর হয়ে ডিম্বাণু মাতৃকোষ সৃষ্টি করে। ডিম্বাণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অসংখ্য ওগুনিয়া সৃষ্টি করে। তো ডিম্বাশয়ের কেন্দ্রের ওগুনিয়ামটি অনেক বড় হয় এবং এরা কি করে, পার্শ্ববর্তী কোষ ও ছোট ওগুনিয়ামকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গিলে ফেলে এবং ওসাইটে রূপান্তর হয়। তাহলে ওসাইট হলো ডিপ্লয়েড। ওসাইট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 3টি পোলার বডি ও একটি বড় হ্যাপ্লয়েড ওটিড গঠন করে। তাহলে আমরা ডিম্বাশয়ের ক্ষেত্রে কি কি পেলাম? ডিম্বাশয়ের ভিতরে প্রথমে পেয়েছি ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ, তার বিভাজনকে আমরা বলবো ওগোনিয়াম। হ্যাঁ, এবং ওগোনিয়াম যখন কেন্দ্রের ওগোনিয়াম যখন আশেপাশের ছোট ওগোনিয়ামকে ভক্ষণ করবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, তখন আবার পাবো ডিপ্লয়েড ওসাইট। তাহলে এদের ক্ষেত্রেও আমরা 3টা ডিপ্লয়েড গঠন দেখতে পাচ্ছি। দেন ফাইনালি ডিপ্লয়েড ওসাইট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা বড় ওটিড তৈরি করবে এবং 3টি পোলার বডি তৈরি করবে। এগুলো হলো হ্যাপ্লয়েড। তো ওটিড পরবর্তীতে কিছু পরিণত হবে, ওটিড পরবর্তীতে রূপান্তর হয়ে ডিম্বাণুতে পরিণত হয় এবং এই সময় 3টি পোলার বডি এই ডিম্বাণুকে পুষ্টি প্রদান করে নষ্ট হয়ে যায়। পোলার বডি গুলো নষ্ট হয়ে যায়। ডিম্বাণু বৃদ্ধি লাভ করে বড় হলে ডিম্বাণু কুসুম সমৃদ্ধ হয় এবং ডিম্বাশয়ের অধিকাংশ জায়গা দখল করে রাখে। ডিম্বাণু পরিপক্ক হলে ডিম্বাশয়ে বহিরাবরণ চিরে যায় বা ফেটে যায় এবং ডিম্বাণু বাইরে উন্মুক্ত করে রাখে, কিন্তু ডিম্বাণুটা মাতৃহাইড্রার সাথে সংযুক্ত অবস্থায় থাকবে, মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হবে না। ডিম্বাণুর উন্মুক্ত প্রান্তের চারপাশে জিলেটিনের পিচ্ছিল আস্তরণ পড়ে। তাহলে আমরা এখানে দেখবো এটা হলো সেই সিলেন্টেরন, তারপরে আমার মেসোগ্লিয়া, তারপরে বাইরের অংশটা হলো হাইড্রার এপিডার্মিস। তাহলে এপিডার্মিসের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ দেহের নিম্নাংশের, তারা বারবার বিভাজিত হয়ে ডিম্বাশয় তৈরি করবে। ডিম্বাশয় গুলো হবে গোলাকার। আর ডিম্বাশয়ের ভিতরে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ তৈরি করবে ডিম্বাণু মাতৃকোষ, দ্বারা ডিপ্লয়েড। ডিম্বাণু মাতৃকোষ আবার বিভাজিত হবে মাইটোসিসের মাধ্যমে, যার ফলে তৈরি করবে ওগোনিয়াম। আর কেন্দ্রের ওগোনিয়াম, এখানে ছবিগুলো কিন্তু দেওয়া নাই, কেন্দ্রের ওগোনিয়াম আশেপাশে ছোট কোষ ও ছোট ওগোনিয়াম গুলোকে ভক্ষণ করবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, তৈরি করবে ডিপ্লয়েড ওসাইট। এই ওসাইট মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে উৎপন্ন করবে ডিম্বাণু, ওটিড, একটা বড় ওটিড আর 3টি পোলার বডি। ওটিড রূপান্তর হবে ডিম্বাণুতে, আর ডিম্বাণু রূপান্তর হওয়ার সময় ও পোলার বডি গুলো নষ্ট হয়ে যায়। তাহলে এখানে ছবিটা শুধু দেওয়া আছে ডিম্বাণু। এই ডিম্বাণু যখন তৈরি হয়ে গেল, ডিম্বাণুর ভিতরে যে কুসুমগুলো আছে, এই কুসুম, অনেকগুলো কুসুম থাকবে। তাহলে এখানে ফোটা ফোটা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কুসুম। আর কুসুম মানে ইয়ক, যেমন ডিমের মধ্যে আমরা মুরগির ডিমের মধ্যে আমরা হলুদ অংশ দেখি না একটা, হলুদ অংশটা কিন্তু জাইগোট না। মুরগির যে আমরা হলুদ অংশ আর সাদা অংশ দেখি, তাহলে হলুদ অংশটা কিন্তু কি, হলুদ অংশটা হলো ইয়ক বা কুসুম। আর হলুদ সঞ্চিত খাদ্য, কুসুম, হ্যাঁ কুসুম সঞ্চিত খাদ্য বলা যেতে পারে। তাহলে কুসুম, মুরগির ডিমের জাইগোট কি তোমরা কখনো দেখেছো? না স্যার। ডিমের জাইগোট দেখো নাই, তবে জাইগোট বা ভ্রূণ, যেটা আমরা জাইগোটের পরবর্তী বিভাজন, যেগুলো ডিম ঘোলা হয়, তাদের ক্ষেত্রে দেখবা যে কুসুমের এক প্রান্তে একটা খয়েরি বর্ডার একটা অংশ থাকে, সেটা কিন্তু আসলে ভ্রূণ ছিল। তো যেগুলো মুরগির ডিম ঘোলা থাকে, সেগুলোতে আমরা ভ্রূণটা দেখি। স্যার কুসুমের ভিতর লাল লাল থাকে যে ওটা? হ্যাঁ, লাল লাল থাকে। স্যার সাদা সাদা ডট পাওয়া যায়। কুসুমের মধ্যে না, ওটা না, কুসুমের মধ্যে একটু খয়েরি বর্ণের একটা থাকে, যেগুলো ডিম ঘোলা থাকে, সেক্ষেত্রে সেগুলো হলো। জি স্যার। স্যার ঘোলা বলতে কি এখানে নষ্ট ডিমকে বোঝানো হচ্ছে? হ্যাঁ, নষ্ট ডিম। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ওরকম ভ্রূণ আছে। তো যাই হোক, তো কুসুমটা আসলে তার অনেকে হয়তো এরকম ভ্রান্ত ধারণা ছিল যে ডিমের কুসুম অংশটাই আসলে নিউক্লিয়াস। ছোটতে আমারও ধারণা ছিল যে ডিমের কুসুম অংশটা আসলে নিউক্লিয়াস ডিমের, আসলে তা না। হ্যাঁ, কুসুমটা হলো কুসুমই, আর কুসুমের এক প্রান্তে থাকবে হলো নিউক্লিয়াস। বলছে, হ্যাঁ নিউক্লিয়াস ঠিকই আছে, মানে ডিম তো আসলে জাইগোট, মুরগির ডিমটা তো আসলে এটা হলো ডিপ্লয়েড কোষ। আর এই ডিপ্লয়েড কোষের মধ্যে আমরা দেখব যে ভিতরে ওরকম ছোট্ট একটা জাইগোট যে নিউক্লিয়াস, সেটা আমরা দেখতে পাবো। তো যাই হোক, আমরা এখন এটা বললাম। তাহলে যখন এদের ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা তৈরি হয়ে যাবে, তখন মাতৃহাইড্রার সাথেই ডিম্বাণুটা লেগে থাকবে এবং ডিম্বাণুর বাইরের আবরণটা চিরে যাবে বা উঠে যাবে, এবং সেই জায়গায়
সেই জায়গায় থাকবে জিলেটিন স্তর। জিলেটিন স্তর কেন থাকবে? কারণ শুক্রাণুগুলো পানিতে আছে, আর সেই শুক্রাণুগুলো সাঁতার কেটে এই মাতৃহাইড্রার সাথে সংযুক্ত অবস্থায় যে ডিম্বাণু আছে, এই ডিম্বাণুর যে অংশটা চিরে চিরে আছে এবং যেখানে জিলেটিন স্তর লাগানো আছে সে অংশে এসে সংযুক্ত হবে শুক্রাণুগুলো। স্যার জিলাটিনের কি প্রয়োজন? জিলেটিনটা হলো আঠালো। জিলেটিন না থাকলে জিলেটিন হলো আঠালো একটা প্রোটিন, হ্যাঁ, এই লেগে যে থাকার জন্য। হ্যাঁ লেগে থাকার জন্য, কারণ শুক্রাণুগুলো এখানে এসে তো সংযুক্ত হইতে হবে, আর জিলেটিন গুলো সেই সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো পুরুষ, বাম দিকেটা হলো পুরুষ হাইড্রা আর ডান দিকেটা হলো স্ত্রী হাইড্রা। তাহলে পুরুষ হাইড্রার উপরের দিকে দেখো শুক্রাশয়, দুইটা শুক্রাশয় এখানে দেখানো আছে। শুক্রাশয় থেকে শুক্রাণুগুলো উৎপন্ন হয়েছে এবং এরকম পানিতে সাঁতার কেটে আস্তে আস্তে ডিম্বাশয়ের যে মানে চিরা অংশ আছে সেই চিরা অংশে এসে সংযুক্ত হচ্ছে। এখানে ডিম্বাণু আছে, অনেকগুলো শুক্রাণুই কিন্তু ডিম্বাণুর এই অংশে জিলেটিন স্তরে এসে সংযুক্ত হবে, কিন্তু সফল একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করতে পারবে। তাহলে আমরা নিষেক বললাম, শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলে। পানিতে মুক্ত শুক্রাণুগুলো ডিম্বাণুর উন্মুক্ত প্রান্তের আঠালো অংশে জড়ো হয় এবং একটি শুক্রাণু একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। তাহলে আমরা নিষেকটা বুঝতে পেরেছি। এবার আমরা আসবো পরিস্ফুটন, মানে যে জাইগোটটা তৈরি হলো সেই জাইগোটের পরিস্ফুটন। নিষেকের ফলে সৃষ্ট জাইগোট মাতৃদেহে সংলগ্ন থাকা অবস্থায় ভ্রূণের পরিস্ফুটন শুরু হয়। ভ্রূণ পর্যায়ক্রমে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা দশা অতিক্রম করে ভ্রূণীয় এক্টোডার্মের কোষ এক ধরনের রস নির্গত করে ভ্রূণের চারিদিকে কণ্টকময় সিস্ট আবরণ গঠন করে। এই অবস্থায় ভ্রূণটি সিস্ট আবরণে থাকা অবস্থায় মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে নিমজ্জিত কোনো বস্তুর সাথে আটকে যায়। সিস্টে আবদ্ধ অবস্থায় ভ্রূণে হাইপোস্টোম, কোর্সিকা, পদচাত্রী প্রভৃতির বিকাশের মাধ্যমে ভ্রূণটি অপত্য হাইড্রা বা হাইড্রোলায় পরিণত হয়। অনুকূল পরিবেশ যখন ফিরে আসে তখন সিস্ট আবরণ ভেদ করে ছোট শিশু হাইড্রা বা হাইড্রোলা বের হয়ে আসে এবং ক্রমে বৃদ্ধি লাভ করে পূর্ণাঙ্গ হাইড্রায় পরিণত হয়। তা আমরা এখন ভ্রূণে জাইগোটের পরিস্ফুটনটা এখানে দেখবো ছবিতে। তাহলে প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এখানে এই অংশটা দেওয়ার অর্থ হলো যে এই জাইগোটটা মাতৃ হাইড্রার সাথে সংযুক্ত। তাহলে আমরা যে অ্যারোটা যেখানে দেখাইছি এটা বা নিচের এই অংশটা, এটা এই চিহ্নটা কি বোঝানো হচ্ছে? যে জাইগোট মাতৃ হাইড্রার সাথে লেগে আছে, অংশে সংযুক্ত। হ্যাঁ সংযুক্ত। এখানে তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ছবিতে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি। খেয়াল করেছো? মানে এই 4 নম্বর অংশ পর্যন্ত জাইগোট বা ভ্রূণ মাতৃ হাইড্রার সাথে লেগে আছে। তাহলে প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর জাইগোট। তাহলে জাইগোট হলো ডিপ্লয়েড কোষ। জাইগোট আড়াআড়ি ভাবে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করছে। তাহলে জাইগোটের মাইটোসিস বিভাজনকে বলা হয় ক্লিভেজ। জাইগোটের মাইটোসিস বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ। এভাবে জাইগোট কোষ যখন বারবার মাইটোসিস বিভাজন হয় একটা কোষের গুচ্ছ তৈরি করে, সেটাকে আমরা বলবো মরুলা। তো ছবিতে এখানে কিন্তু মরুলা বলে কোনো লেবেলিং নাই, মরুলা ছবিটা এখানে দেওয়া হয়নি। মরুলা মানে কয়েকটা ছোট ছোট গোল গোল কোষ হবে, বুঝতে পেরেছো? তাহলে এই সময় একটা কোষের একটা গুচ্ছ, মানে ক্লিভেজ কয়েকবার মাইটোসিসের মাধ্যমে। হ্যাঁ, মানে এখানে তো দুইটা কোষ তৈরি হয়েছে, দুইটা কোষ হবে চারটা কোষ, চারটা কোষ হবে আটটা কোষ, আটটা কোষ হবে 16টা, 16টা হবে 32টা, 32টা হবে 64। এভাবে ধরে নাও 64টা কোষের একটা কোষের গুচ্ছ। হ্যাঁ, সেই গুচ্ছটাকে আমরা বলবো মরুলা। ঠিক আছে? তাহলে মরুলা সবাই বুঝতে পেরেছো? এবার মরুলার কোষগুলো এক স্তরে বিন্যস্ত, মরুলার কোষগুলো এক স্তরে বিন্যস্ত হয়ে ব্লাস্টুলা তৈরি করবে। ব্লাস্টুলার গঠনটা কেমন? অনেকটা ফুটবল দেখেছো। তাহলে ফুটবলের কেন্দ্রভাগ হলো ফাঁকা, ফুটবলের কেন্দ্রভাগ ফাঁকা আর ফুটবলের চারপাশে একটা আবরণ থাকে। তো ব্লাস্টুলাও ঠিক এরকম গোলাকার একটি গঠন, জাস্ট লাইক এস ফুটবল। তার চারপাশের আবরণকে বলা হবে ব্লাস্টোডাম আর ভিতরের গহ্বরকে বলা হবে ব্লাস্টোসিল। তো এখানে আসলে ব্লাস্টুলা যে গঠন তার প্রস্থচ্ছেদ নেওয়া হয়েছে, মাঝখান দিয়ে কাটা হয়েছে। ফুটবলকে যদি আমি মাঝখান দিয়ে দুই প্রান্ত দিয়ে কাটি তাহলে আমরা চারপাশে একটা বৃত্তাকার একটা আবরণ দেখতে পাবো আর কেন্দ্রে একটা ফাঁপা অংশ দেখতে পাবো। তাহলে সে আবরণটাকে আমরা বলবো ব্লাস্টোডাম আর ফাঁপা অংশকে বলবো ব্লাস্টোসিল।
তাহলে ব্লাস্টোডার্মের প্রত্যেকটা কোষকে আমরা কি বলবো? ব্লাস্টোমিয়ার। তাহলে ব্লাস্টোডার্ম কার দ্বারা সৃষ্টি? ব্লাস্টোমিয়ার দ্বারা সৃষ্টি। ব্লাস্টোমিয়ার। হ্যাঁ, তাহলে আমরা স্যার ওই হ্যাঁ বলো। ব্লাস্টোলাম কোনটা? ব্লাস্টোলাম বলি নাই তো, ব্লাস্টোলা। লা, হ্যাঁ, ব্লাস্টোলা। এটা কোনটা? ব্লাস্টোলা ধরে নাও। পুরাটাকেই? হ্যাঁ, এটা পুরাটাই। এটা হলো ব্লাস্টোলার প্রস্থচ্ছেদ। এখানে যে ছবিটা আঁকানো হয়েছে এটা হলো প্রস্থচ্ছেদ। এটা পুরা গঠনটা এখানে দেওয়া হয় নাই। পুরা ব্লাস্টোলা যদি আমি চিন্তা করি তাহলে আমাকে আম, ফুটবলের আকারটা মনে রাখতে হবে। ফুটবল কেমন? গোলাকার। তার চারপাশেই আবরণ, আর মাঝখানে কি কি থাকে? ফাঁপা ফাঁপা থাকে না? ফাঁপা অংশ। হ্যাঁ, তাহলে ফুটবলকে যদি আমি মাঝখান দিয়ে আমি কেটে ফেলি, হ্যাঁ, তাহলে আমরা এরকমই একটা গঠন দেখতে পাবো। হ্যাঁ, তাহলে ব্লাস্টোলাও ঠিক এরকম। তাহলে আমরা চারপাশের আবরণকে বলেছিলাম ব্লাস্টোডার্ম, আর কেন্দ্রের ফাঁপা অংশকে বলেছিলাম ব্লাস্টোসিল। আর ব্লাস্টোডার্মের প্রতিটি কোষকে বা সদস্যকে আমরা বলবো ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার। তাহলে এই স্যার ছবিতে আবরণ হচ্ছে ব্লাস্টোডার্ম। হ্যাঁ হ্যাঁ, আবরণটা হলো এখানে যে আবরণটা আমরা দেখতে পাবো প্রত্যেকটা কোষ কে বলছি ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার গুলো সম্মিলিতভাবে যে আবরণ তৈরি করে তার নাম ব্লাস্টোডার্ম। ওকে, জি স্যার। আমরা ব্লাস্টোলা পড়লাম, এবার আসবো প্রাথমিক গ্যাস্ট্রোলা। তাহলে ব্লাস্টোলাতে কয় স্তরী কোষ ছিল? 2 এক স্তরী। কি এক হচ্ছে? হ্যাঁ, ব্লাস্টোমিয়ার গুলো এক স্তরী ছিল। যখন প্রাথমিক গ্যাস্ট্রোলা তৈরি হয় তখন ব্লাস্টোলার কোষগুলো বিভাজিত হয়ে শুরু করে। এই যে ব্লাস্টোমিয়ার কোষগুলো, এটা হলো এক স্তর, আর কেন্দ্রে দেখো কতগুলো কোষ ভাগ হয়েছে, খেয়াল করেছো? কেন্দ্রে কিন্তু জি স্যার। কতগুলো কোষ সৃষ্টি করেছে। তাহলে তাহলে ব্লাস্টোমিয়ার কোষগুলো বিভাজন হওয়া শুরু করে। তাহলে যেগুলো হবে বাইরের দিকে সেগুলো তৈরি করবে এপিডার্মিস, আর যেগুলো হলো কেন্দ্রে সেগুলো তৈরি করবে এন্ডোডার্মিস। এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝে ফাঁকা থাকবে, সেটা মেসোগ্লিয়া তৈরি হবে। তো এপিডার্মিসের কিছু কোষ আঠালো রস ক্ষরণ করে, যারা বাইরের দিকে সিস্ট আবরণ তৈরি করে। যখনই এরকম সিস্ট আবরণ তৈরি হয়ে যায় তখন মাতৃ হাইড্রা থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যায়, হয়ে পরিণত গ্যাস্ট্রোলা রূপান্তর হয়। আমরা 5 নম্বর চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো পরিণত গ্যাস্ট্রোলা। যেহেতু সিস্ট আবরণ তৈরি হয়ে গেছে, সিস্ট কে তৈরি করেছিল? এপিডার্মিস। হ্যাঁ, এপিডার্মিসের এপিডার্মিসের অংশ। এপিডার্মিসের কোষ আঠালো রস ক্ষরণ করেছিল। ক্ষরণ করার কারণে তারপরে গঠন হয়েছে। কণ্টকময় সিস্ট তৈরি করেছিল। তাহলে কণ্টকময় সিস্ট তৈরি হয়ে গেলেই মাতৃহাইড্রা থেকে এই সিস্ট মুক্ত হয়ে যায় এবং পানিতে নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংযুক্ত হয়। ঠিক আছে? আর পানিতে নিমজ্জিত কোনো বস্তুর সাথে যখন সংযুক্ত থাকবে তখন ওই সময় সিস্টের ভিতরে গঠনটা আবার পরিস্ফুটন হবে, যার ফলে তারা শীর্ষভাগে তৈরি করবে হাইপোস্টোম, কোশিকা এবং মুখ। এবং যখন অনুকূল পরিবেশ আসবে তখন সিস্ট দশা থেকে সেই ভ্রূণটা বাইরে বের হয়ে আসবে, এবং যখনই সিস্ট থেকে বাইরে বের হবে ঠিক সেই অংশে পদতল তৈরি হয়ে যাবে। এভাবে যে শিশু হাইড্রা বাইরে বের হয়ে আসবে তাকে আমরা বলবো হাইড্রুলা বা অপত্য হাইড্রা। স্যার 4 নম্বর প্রসেসটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, 4 নম্বর প্রসেসটা আমি আবার বলছি। তাহলে ব্লাস্টোমিয়ার কোষগুলো কি হবে? বিভাজিত হওয়া শুরু করবে। বাইরের দিকে তৈরি করবে এপিডার্মিস, আর কেন্দ্রের কোষগুলো বিন্যস্ত হয়ে তৈরি করবে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। হ্যাঁ, এবং এই দুইটার মাঝে একটা লেয়ার থাকবে, যে লেয়ারটাই কোনো কোষ থাকবে না, কিন্তু আঠালো জেলির মতো স্তর থাকবে, যার নাম মেসোগ্লিয়া। এভাবে আমরা দেখবো। আমার 5 নম্বর ছবিতে দেখতে স্যার পাচ্ছি। এই হ্যাঁ, যে বলো। ব্লাস্টোমিয়ার সেটা হচ্ছে বিভাজিত হয়ে তারপরে হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ করবে? হ্যাঁ হ্যাঁ, ব্লাস্টোমিয়ারই স্যার তৈরি তাহলে হয়ে। ওটা বাইরের, স্যার বাইরের দিকে তো এপিডার্মিস না, বাইরের দিকে তো সে দেখি যে সিস্ট তৈরি করে। না না, এপিডার্মিস কোথায়? ওটাতে এপিডার্মিসেরই ক্ষরণ। সিস্ট তা কে ক্ষরণ করেছে? সিস্ট তো এপিডার্মিসই ক্ষরণ করেছে। এপিডার্মিস ক্ষরণ করেছে। হ্যাঁ, এপিডার্মিসের কোষগুলোই সেগুলো ক্ষরণ করেছে। বুঝছো? স্যার এগুলো আঠালো রস ক্ষরণ করার মাধ্যমে তো সিস্ট গঠন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তোমাদের টাইম প্রায় শেষ। হ্যাঁ, তোমরা 5 মিনিটের জন্য আবার জয়েন হও। জি স্যার।
আচ্ছা, তাহলে একজন বলছিল যে 4 নাম্বার, সে কি জয়েন হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে তাহলে এখানে ব্লাস্টোমিয়ার কোষগুলো বিভাজিত হবে। এই বিভাজন অবশ্যই মাইটোসিস। তাহলে বিভাজনের ফলে বাইরের দিকে একটা কোষের স্তর তৈরি করবে যার নাম এপিডার্মিস, আর ভিতরের দিকে একটা কোষের স্তর তৈরি করবে যার নাম হবে এন্ডোডার্মিস। এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মাঝে অকোষীয় স্তর যাকে বলবো আমরা মেসোগ্লিয়া। এখন কি করবে এই সময়, এটাকে আমরা বলছি প্রাথমিক গ্যাস্ট্রুলা। এই সময় এপিডার্মিসের কিছু কোষ তারা আঠালো বস্তু ক্ষরণ করবে বা রস ক্ষরণ করবে, যারা এই প্রাথমিক গ্যাস্ট্রুলার চারপাশে একটা কণ্টকময় সিস্ট তৈরি করবে। যখন এই কণ্টকময় সিস্টটা গঠন করে ফেলে, ঠিক সে সময় এরা মাতৃহাইড্রা থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, যার ফলে আমরা এরকম পরিণত গ্যাস্ট্রুলা পাবো। পরিণত গ্যাস্ট্রুলার কি কি দশা আমরা দেখতে পাচ্ছি, কি কি অংশ দেখতে পাচ্ছি? বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি কণ্টকময় আবরণ, ভিতরে আমরা এপিডার্মিস, কালো অংশটা মেসোগ্লিয়া, আর ভিতরের অংশটা হলো এন্ডোডার্মিস, আর ফাঁকা গহ্বরটা সেটা হলো আদি সিলেন্টেরন। এই আদি সিলেন্টেরনটাই পরবর্তীতে যখন পরিপক্ক হাইড্রা তৈরি হবে তখন সিলেন্টেরনে কনভার্ট হবে। এভাবে তাহলে সিস্টের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় সিস্টের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় যে ভ্রূণটা, সেই ভ্রূণটা নিমজ্জিত কোনো বস্তুর সাথে সংযুক্ত হয়ে যাবে এবং আবরণের ভিতরে থাকা অবস্থায় ভ্রূণটির ডেভেলপমেন্ট ঘটবে বা পরিস্ফুটন ঘটবে, যার ফলে ভ্রূণের শীর্ষ প্রান্তে তৈরি হবে মুখ, হাইপোস্টোম এবং কোষিকা। এভাবে তারা ওয়েট করতে থাকবে যে কখন অনুকূল পরিবেশ আসে। যখনই অনুকূল পরিবেশ মানে কি? অনুকূল ভালো পরিবেশ, পরিবেশ। ভালো পরিবেশ তো বুঝলাম, কিন্তু কখন স্যার ভালো পরিবেশ? অনুকূলে মানে স্যার অনুকূলে থাকার পরিবেশ বোঝানো হচ্ছে। অনুকূল মানে কি? অনুকূল মানে হলো খাদ্যের সরবরাহ, আবহাওয়া খাদ্য সুন্দর। পাবে। খাদ্যের সরবরাহ প্লাস আবহাওয়া দুটাই। ঠিক আছে, তাহলে এই সময় তখন যখন এরকম অনুকূল পরিবেশ আসবে তখন এই শিশু হাইড্রাটা বা হাইড্রোলাটা শেষ থেকে বের হয়ে আসবে, এবং যে শেষে যে অংশটা বের হয়ে আসবে সেই অংশটাই তৈরি হবে পাদচাকতি। ঠিক আছে, তখন যখন হাইড্রোলা দশা একবারে বের হচ্ছে তখন পাদচাকতি তৈরি হচ্ছে, কারণ তাদের তো একটা ক্ষমতাধর কোষ আছেই, ইন্টারস্টিশিয়াল কোষ, সে তখন সঙ্গে সঙ্গে পাদচাকতি তৈরি করে ফেলবে। এভাবে অপত্য হাইড্রা বা হাইড্রোলা দশা নিমজ্জিত কোনো বস্তুর সাথে লেগে যাবে এবং স্বাধীনভাবে জীবনযাপন করবে। স্যার হাইড্রা হচ্ছে প্রতিকূল পরিবেশে কেন জননাঙ্গ তৈরি করে? এখন এটা এটা এই কোশ্চেনে তো আসলে কোনো অ্যান্সার নাই। কেন প্রতিকূল পরিবেশে তারা বেছে নেয় আর কেন অনুকূল পরিবেশে তারা তখন তো খাদ্য পায়। খাদ্য পায়, ওটা তো একটা কারণ আছে, কিন্তু কেনই না তারা স্যার, প্রতিকূল পরিবেশে তো পায় না। না প্রতিকূল পরিবেশে খাদ্য অনুকূলে পায়, প্রতিকূল পরিবেশে খাদ্য পায় না এবং আবহাওয়া থাকে তার প্রতিকূলে, যেমন শীতকাল, হেমন্তকাল। এখন কোশ্চেনটা হলো যে ওই সময় তারা যৌনজনন করে, কিন্তু যৌনজনন করলেও যখন তারা শিশু হাইড্রা তৈরি করছে তখন আবার তারা অনুকূল পরিবেশের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, তাহলে যৌনজননের ক্ষেত্রেও শেষের যে ফিনিশিং, সেই ফিনিশিংটা কিন্তু আবার অনুকূল পরিবেশের জন্য অপেক্ষা করে। যেমন স্যার এখানে দেওয়া যে প্রথম যেদিন পড়েছিলাম আমরা, ওখানে জননাঙ্গ যেখানে হাইড্রার দেহ কয় ভাগে বিভক্ত ছিল, ওখানে ছিল যে হেমন্ত আর শীতকালে হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় তৈরি হয়। আর এইখানে যৌন জননে হচ্ছে লেখা যে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, ওখানে হচ্ছে বলা প্রধানত শরৎকালে খাদ্য স্বল্পতার মতো প্রতিকূল পরিবেশে এদের দেহে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়। স্যার দুই জায়গায় দুই কথা লেখা। মানে শরৎকাল লেখা আছে, শরৎকাল। জি স্যার, এক জায়গায় শরৎকাল আর এক জায়গায় কি হেমন্ত আর শীতকাল। যাই হোক আসলে শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এগুলো আসলে একটু শীত শীত আমেজ থাকে। শীতকালে একবারে সেই আমেজটা বেশি থাকে, আর শরৎকাল থেকেই আসলে এই শীতের আমেজটা শুরু হয়ে যায়, এই জন্য হয়তো এরকম বলছে। কারণ দেখা গেলো যে 6 মাস, মনে করো যে গরম থেকে 6 মাস হলো শীতকালের একটা আমেজ থাকে। কোনো কোনো জায়গায় হয়তো এটা বেশি হয়, কোনো জায়গায় 7 মাস 5 মাস হয়। যেমন আমাদের দেশেই হয়তো শীতের আমেজটা একটু কম, আমাদের এখানে হয়তো 5 মাস ধরা যায়, আর গরমের এটা হলো বেশি। তো এটা আসলে শরৎকেও ধরা যায়, তো ওটা ঠিকই আছে হয়তো। শরৎ, হেমন্ত এবং শীতকাল তিনটা একসাথে করলে ভালো হতো। তিনটাকে শীতকালকে বোঝানো হয়। শীতকালকে বোঝানো হয়।
তো এখন যখন মনে করো যে শিশু হাইড্রা তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার সে গ্রীষ্মের জন্য ওয়েট করতেছে। হ্যাঁ, কারণ ওই সময় হাইড্রার যে শিশু হাইড্রাটা বাইরে বের হয়ে আসবে, তারা পর্যাপ্ত খাদ্য পাবে, এই জন্য কিন্তু তখন সিস্ট ছাড়ে না, শিশু হাইড্রাকে ছাড়ে না। বুঝতে পেরেছো? কারণ জি স্যার। শিশু হাইড্রাকে যদি ছেড়ে দিই, তাকে তো পরিবেশের খাবার বা পরিবেশের আবহাওয়ার সাথে টিকে থাকতে হবে, এই জন্য তারা ওয়েট করে। আর কারো কোনো প্রশ্ন আছে প্রজনন সংক্রান্ত? স্যার বলো। না স্যার, আগের থেকে একটা ছিল স্যার, হাইড্রোস্ট্যাটিক চাপ আর হচ্ছে অভিস্রবণিক চাপ, দুইটা কি হ্যাঁ, একই? হাইড্রোস্ট্যাটিক চাপ আর অভিস্রবণিক চাপ, হ্যাঁ, দুইটা কিছু সাদৃশ্য কিছু বৈসাদৃশ্য আছে। যেমন হলো হাইড্রোস্ট্যাটিক চাপ, এটা হলো তোমার ওই যে এটা পড়েছো যে নেমাটোসিস সূত্র নিক্ষেপের সময় সম্ভবত মনে হয় পড়েছো, তাই না? জি স্যার। হ্যাঁ, তো ওই সময় হলো কি হয় যে ওই সময় যখন মনে করো যে বাইরের কোনো খাদ্য যখন হাইড্রার নিডোসিলের কাছাকাছি আসে, তখন নিডোসিল কি করে, উত্তেজিত হয়। আর উত্তেজিত হওয়ার ফলে সে তখন নড়ে চড়ে ওঠে, ট্রিগারের মতো কাজ করে। আর এই সময় বাইরের কিছু পানি, হ্যাঁ, যেখানে খাদ্য শিকার করছে সেখানকার কিছু পানি ওই নেমাটোসিস ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়, যার ফলে ওই ক্যাপসুলে একটা হাইড্রোস্ট্যাটিক চাপ সৃষ্টি হয়। মানে পানির, হাইড্রো মানে পানি, হ্যাঁ, সেই হাইড্রোস্ট্যাটিক চাপ সৃষ্টি হওয়ার ফলেই তখন সূত্রক ক্যাপসুলের ভিতরে থাকতে পারে না, সে তখন ক্যাপসুল থেকে সূত্রকটা বাইরে নিক্ষেপ করে ফেলে। হ্যাঁ, এটাকে বলছি হাইড্রোস্ট্যাটিক চাপ। আর অভিস্রবণিক চাপটা কি, যখন মনে করো যে যেমন হলো গাছের ক্ষেত্রে, যেমন আমরা খনিজ লবণ শোষণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে মূললোমের কোষগুলো যখন মনে করো কোনো আয়নের ঘনত্ব বাড়তে আছে, পটাশিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন যখন বাড়তে আছে, তখন সেখানে কি হচ্ছে, অভিস্রবণিক চাপ তৈরি হচ্ছে। তখনও কিন্তু পানি প্রবেশ করে নাই, তখন কি হয়েছে, অভিস্রবণিক চাপ যখন তৈরি হলো, তখন হলো বাইরের যে কোষগুলো আছে বা বাইরের যে মাটিস্থ দ্রবণ আছে, সেখান থেকে পানি মূললোম কোষে ঢুকতেছে। তাহলে এখানে কিন্তু আগে অভিস্রবণিক চাপের ক্ষেত্রে একটি পরিবেশ তৈরি করতে হয়, আর হাইড্রোস্ট্যাটিক চাপের ক্ষেত্রে সরাসরি পানি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যেমন নেমাটোসিস সূত্র বের করার জন্য বাইরের পানিটা ওই ক্যাপসুলের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে দুইটার এই যে পার্থক্য, আয়ন বেড়ে যাচ্ছে বললেন, এটা কি মানে মাটিতে আয়ন বেড়ে গেল নাকি না মূললোমে না, আয়ন বেড়ে গেল? মানে ওটা আমরা উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে পড়েছিলাম না, যে মাটিস্থ দ্রবণ থেকে যদি আমরা এরকম পটাশিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন যদি উদ্ভিদের মূললোমে বেড়ে যায়, হ্যাঁ, তখন কি হয়, এই মূললোমে আয়নের ঘনত্ব যখন বেড়ে যাচ্ছে, তখন কি হয়, সেখানে একটা অভিস্রবণিক চাপ সৃষ্টি হয়। হ্যাঁ, বা আমরা আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে এটা সম্ভবত সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দেখেছিলাম যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে রক্ষী কোষের ভূমিকা, ওখানেও কিন্তু আমরা একটা জিনিস দেখেছিলাম যে রক্ষী কোষে যখন দ্রবণীয় শর্করা বা সুক্রোজ, গ্লুকোজ এগুলো যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু সেখানে অভিস্রবণিক চাপ বেড়ে যাচ্ছে। তাহলে কোনো কিছু প্রবেশ করার ফলে বা কোনো কিছু তৈরি করার ফলে এরকম কোষে অভিস্রবণিক চাপ বাড়ে। আর তখনই পার্শ্ববর্তী কোষ থেকে হতে পারে, পত্ররন্ধ্র খোলার সময় সহকারী কোষ থেকে পানিটা রক্ষী কোষে ঢুকে। আবার খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে যেহেতু রক্ষী কোষে আয়নের ঘনত্ব বেড়ে গেছে, যার কারণে মাটিস্থ দ্রবণ থেকে পানিটা রক্ষী কোষে ঢুকতেছে। ঠিক আছে, রক্ষী জি কোষে স্যার। বলছি, মূললোম কোষে ঢুকতেছে। তাহলে আমরা যেখানে ঘনত্ব বেড়ে যাবে ওখানেই যাবে হ্যাঁ হ্যাঁ, যখন পানি। ঘনত্ব বেড়ে যাচ্ছে, এই ঘনত্বটা বিভিন্ন কারণে বাড়তে পারে, আয়নের কারণে বাড়তে পারে, আবার কোনো কিছু তৈরির কারণেও বাড়তে পারে। যেমন আমরা পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে দেখেছিলাম যে স্টার্চ, যখন স্টার্চ তৈরি হয়, স্টার্চও কিন্তু শর্করা, কিন্তু সেটা পানির সাথে মিশে না, অদ্রবণীয় থাকে। এই কারণে তখন কিন্তু অভিস্রবণিক চাপ থাকবে না, কমে যাবে। যদি মানে যে জিনিসটা তৈরি করছে সেটা যদি পানি রিলেটেড হয়, যেমন দিনের বেলায় দ্রবণীয় শর্করা তৈরি হচ্ছে, গ্লুকোজ, সুক্রোজ এগুলো তৈরি হচ্ছে, এরা কিন্তু পানির সাথে মিশে, এই জন্য কিন্তু পানি ওখানে অভিস্রবণিক চাপ বেড়ে যায় এবং পার্শ্ববর্তী সহকারী কোষ থেকে পানি রক্ষী কোষে ঢুকতেছে। কিন্তু রাত্রের বেলায় আমরা দেখতেছি স্টার্চ তৈরি হচ্ছে, স্টার্চ যেহেতু পানি রিলেটেড নয়, তারা পানির সাথে মিশে না, এই জন্য রাত্রে বেলায় কি হয়, অভিস্রবণিক চাপটা কমে যায়, কারণ স্টার্চ তৈরি হচ্ছে, এখন তো পানির দরকার নেই, কারণ স্টার্চ তো পানিকে ভালোবাসে না। এই কারণে তখন রাত্রিবেলায় অভিস্রবণিক চাপ কমে যায়, আর রক্ষী কোষ থেকে পানি তখন বের হয়ে যাচ্ছে। তাহলে কোনো কিছু কোনো যৌগ তৈরি হওয়ার জন্য
বা আয়নের কারণে সাধারণত কি হবে, অভিস্রবণিক চাপটা বেড়ে যাচ্ছে। আবার একই কারণে কোনো খারাপ আয়ন বা কোনো খারাপ যৌগ তৈরি করার কারণে দেখা গেল যে অভিস্রবণিক চাপ কমে যাচ্ছে। তাহলে অভিস্রবণিক চাপ আর হাইড্রোস্ট্যাটিক চাপ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমরা একটা লাস্ট কোশ্চেন দিয়ে আমরা শেষ করব। তাহলে হাইড্রা কোন পদ্ধতিতে সাধারণত তার জনন সম্পন্ন করতে ভালোবাসে? মুকুলোদ্গম। হ্যাঁ, মুকুলোদ্গম। কারণ সে সুযোগ পেলেই এই প্রক্রিয়ায় তার প্রজনন সম্পন্ন করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আজকের মতো তাহলে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।